রান্না করেছি শুধু সবজি ডাল আর আলু ভর্তা, সাথে চমৎকার স্বাদে বিবিখানা পিঠা তৈরি করলাম। কিভাবে করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, এসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন সকাল 9টা বাজে, আমি রান্নাঘরে চলে আসলাম। রান্না বসিয়েও দিয়েছি। একদিকে ভাত বসিয়েছি, আরেকদিকে ডাল সিদ্ধ বসিয়েছি। একটা আলু, 2টা পটল আর 2টা কাঁকরোল কেটে নিচ্ছি। আজ একেবারে সাধারণ সাদামাটা রান্না। সবজি ডাল রান্না করব আর আলু ভাতে দিয়েছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। আলু, কাঁকরোল কেটে নিয়েছি। পটলগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে তারপরে কাটবো। এদিকে ভাত হয়ে গেছে, ভাতের মাড়টা ঝরিয়ে নিয়েছি। ডালও মনে হয় সিদ্ধ হয়ে গেছে। ডালে সামান্য করে একটু লবণ দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। এগুলি হলো হেলনের ডাল। কিছুক্ষণ আগে ডালগুলি ভেজে খোসা ছাড়িয়ে তারপরে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। প্রথমে শুকনো খোলায় কিছু গোটা মশলা ভেজে নেব। নিয়েছি দারুচিনি, এলাচ আর অল্প একটু গোটা জিরা। সব মিলিয়ে খুব সুন্দর মতো ভেজে নেব। দারুণভাবে মশলাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এগুলি পরে পাটায় বেটে গুঁড়ো করে নেব, ঠান্ডা হোক। রান্নার জন্য সরিষার তেল দিয়েছি। আলু ভর্তার জন্য কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব। এই মরিচগুলোতে ঝাল কম, তাই বেশি করে মরিচ দিয়েছি। তবে এই মরিচ দিয়ে হাতে মাখা আলু ভর্তা করলে খুবই চমৎকার লাগে, তাই একটু বেশি করে দিয়েছি। ফোড়নে দেব গোটা জিরা আর অল্প রাঁধুনি। ফোড়নটা রেডি হলে আলু আর পটল দিয়ে দেব। আলু পটল কিছুটা ভাজা হোক, তারপরেই কাঁকরোল দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ডাল সিদ্ধ হতেও একটু লবণ দিয়েছি, সেই পরিমাণে বুঝে শুনে লবণটা দিলাম। রান্নাটি একেবারেই সহজ, তবে খেতে খুবই চমৎকার। পটলগুলিও একটু লাল লাল করে ভাজা হোক, তাহলে তরকারিটা খেতে খুব ভালো লাগবে। এদিকে হেলনের ডালটা ঘুটে নেব। আলু পটল প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন দেব কাঁকরোলগুলো। কাঁকরোলটা কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিয়েছি, যেন কিছুটা গোটা বের হয়ে যায়। সব মিলিয়ে একসাথে আবারও কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিলাম 1 চা চামচের কম হলুদ গুঁড়ো আর বাটা কাঁচামরিচ। এই বাটা কাঁচামরিচটাতেও ঝাল কম, তাই একটু বেশি করে দিয়েছি। সব মিলিয়ে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন দেব ঘুটে রাখা হেলনের ডাল। পাত্রটা ধুয়ে পরিমাণ মতো ফোটানো গরম জল দিয়ে দিলাম। 2টা তেজপাতাও দিয়ে দিলাম।
ঢেকে রান্না করব 4-5 মিনিট। এই সুযোগে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে 2-1 মিনিট রান্না করব, এরপরেই নামিয়ে নেব। ইচ্ছা করে মাছ রান্না করি নাই, সব সময় মাছ খেতে ভালোও লাগে না। এখন ভাত থেকে আলুগুলো বের করে মাখা করে নেব। আলু ভর্তার জন্য শুকনো মরিচ কচলাছি আর কাঁচা পেঁয়াজ একটু সরিষার তেল দিচ্ছি, লবণ দিয়ে আছে, লবণ লাগবে। সেদিন এরকম করে আলু ভর্তা করছিলাম, কি যে চমৎকার হয়েছে। ভাত রান্না করছি এই সকালবেলায় 11:30 একবারই রান্না করে দিয়েছি। ঢাকা দিয়ে রাখছিলাম এই কারণে গরম আছে। ও এইভাবে আলু ভর্তা করলে আর কিছু লাগে না, সেদিন যে স্বাদ লাগছে এরকম আলু ভর্তা করছি আর। বিশেষ করে আলু ভাতে এভাবে সিদ্ধ করে ভর্তা করলে আমার মনে হয় বেশি চমৎকার লাগে খেতে। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। পার্থ কিন্তু আলু ভর্তা খুব পছন্দ করে, এই জন্য একটু রাখি দিছি, সিদ্ধ করা আলুও আছে। $10 দিন, কত বড় লটকা লটকা তো ব্যাগ ট্যাগ ছিল না, বলে দিন ছিল না। কত মানুষ জিজ্ঞাসা গেল কত দিন এসে কত দিন এসে দুদিন খাইছি আর কত 3-4 দিন খাওয়ান যেত, বাজি করে কদিন এখন খাই। আলু ভর্তা কেমন হচ্ছে? লবণ হয়েছে নি? হুম, মরিচ মাখার সময় মতো স্বাদ মতো লবণ দিছি। নিমের দিতা খাইতানো আজকে একদিন পর। ফ্রিজারটা 2007 নাকি? 2007 আমার মা মারা গেছে, 7 নিয়ে আমার মা মারা গেছে, তাহলে আমরা 8-এ কিনছি। আরে বলে বিয়ে হলো না, 8-এ বিয়ার আগে কিনছি, পূজার পরে হ্যাঁ দিকে দুর্গা পূজার পরে দিয়ে কিনছি। সাথে কিনছি তখন। এরপর থেকে তো ফ্রিজের ব্যবহার বাড়িয়ে গেছে সবাই। বিশেষ করে ওয়ালটন বাইরে অনেক। আমরা যখন ফ্রিজ কিনছিলাম আমাদের বাড়িতে কারো ফ্রিজ ছিল না, এই প্রথম আমরা নিয়েছি।
আবহাওয়াও তেমন বেশি ভালো নয়, আজ সারাদিনই বৃষ্টি হচ্ছে। জানালা খুললেই খুব হাওয়া, হাওয়াতে মনে হয় সবকিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই বাসায় আসার পর থেকে রাতে আমরা কোনো দিনই ফ্যান ছেড়ে ঘুমাই নাই। জানালা খুলে ঘুমালেও রাতে কাঁথা গায়ে দিতে হয়। এখন জানালাটা খুলে খেতে বসলাম। হাওয়ার কারণে ক্যামেরাতে কিরকম একটা শব্দ হচ্ছে। আবার জানালা বন্ধ করে রাখলেও আলোটা বেশি ভালো লাগে না, কারণ জানালার গ্লাসগুলো রঙিন, তাই ছবি অথবা ভিডিও ভালো আসে না। এই জন্যই জানালাটা খুলে দিয়েছি। উনি বলছিলেন একদিন নিম পাতার হাতে মাখা ভর্তা করতে। দেখি একদিন করব। নিম পাতা হচ্ছে শাহজাহানপুর, শাহজাহানপুরও আছে, ইয়েতো আছে, বাসাবো আছে। বাসাবো, শাহজাহানপুর, এসব জায়গায় নিম পাতা এখনো আছে। এসব এলাকায় নাই, এসব এলাকায় আছে শুধু সজনে গাছ। জল ঢেলো আছে, মাসি বইছে, মাসি মাসি বসলে ওইসব জিনিস আর খাইতে চায় না। বেগুনের ডাল সবজি দিয়ে রান্না করছিলাম, পটল, কাঁকরোল, আলু। কেমন হয়েছে খেয়ে? নির্মাণাধীন ভবন হওয়াতে উপরে বিল্ডিংয়ের কাজ চলছে, এ কারণে সব সময় শব্দ। এদিকে বাতাসেরও একটা শব্দ ক্যামেরাতে শোনা যাচ্ছে, তাই সব মিলিয়ে শব্দগুলি আমার কাছে একটুও ভালো লাগছে না, তাই আপনাদেরকে ওই শব্দগুলি আর শোনাবো না। আলু ভর্তা তো দারুণ হয়েছে, সবজি ডালটা কেমন হয়েছে উনি খেয়ে বলবেন। আমার কাছে কেমন লেগেছে সেটা এখন বলবো না। আমি নিজে রান্না করেছি, যদি নিজেই স্বাদ বলি অনেকেই রেগে যান। এই কারণেই এখন আর বলতে ইচ্ছা করে না যে ভালো হয়েছে, চমৎকার হয়েছে। ওনার মুখেই শুনুন কেমন হয়েছে। ডাল কেমন হয়েছে? খুব ফাইন হয়েছে তাই। অতিরিক্ত হাওয়ার কারণে কোনো কিছুই নিয়ন্ত্রণে রাখতে পারছি না। এই কারণে এদিকের জানালাটা সব সময় বন্ধ রাখি, শুধু খাওয়ার সময় একটু খুলে দেই। হ্যাঁ, এবার বলতে পারি সবজি ডালটা খুবই চমৎকার হয়েছে। এটা এমন একটা ডাল, যা দিয়ে রান্না করি, যেভাবেই রান্না করি অনেক ভালো লাগে খেতে। আমাদের ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম অঞ্চলের মানুষেরা এই ডাল চিনবেন। অনেকেই এই ডালটাকে বলে হেলনের ডাল, কেউ বলে বেলির ডাল, কেউ বা বলে বেলুর ডাল। অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়। অনেকেই বলেন এটা কি মাসকলাইয়ের ডাল নাকি? না, এটা মাসকলাইয়ের ডাল নয়, যদিও এটা দেখতে মাসকলাইয়ের ডালের মতো কালো, তবে আকারে অনেক বড়, স্বাদেরও ভিন্নতা আছে। ডালটা কতটা চমৎকার হয়েছে দেখুন একবার। শুধু ডাল আর আলু ভর্তা হলেও খাওয়াটা কিন্তু খুবই চমৎকার হচ্ছে। খাওয়া দাওয়া শেষে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। গত পরশুদিন আমাদের বাড়িওয়ালা ভাবি আসছিলেন আমাদের বাসায় 2টা কলাপাতা নিয়ে। আমি বললাম, ভাবি কলাপাতা দিয়ে কি হবে? উনি বলছেন, কেন বৌদি, আপনি তো প্রায় সময় দেখি কলাপাতায় মাছের পাতুরি করেন। ভাবলাম পাতাগুলি ফেলে না দিয়ে আপনাকে দিয়ে যাই, আপনি মাছের পাতুরি করবেন আর আমরা চেয়ে চেয়ে দেখব। উনি সবসময় আমাদের ভিডিও দেখেন এবং বসে অনেকক্ষণ গল্পও করেছিলেন। তখন বলছিলেন ওনারা কলাপাতা এনেছিলেন তালের পিঠা খাওয়ার জন্য, তো পিঠা বানিয়ে যেটুকু পাতা অবশিষ্ট রয়ে গেছে ওই পাতাটা আমাদের জন্য নিয়ে আসলেন। যদিও কলা পাতার কোনো অভাব নাই এই এলাকায়, তবুও তিনি ভালোবেসে এনেছিলেন, তাই ভাবলাম আমিও এই পাতা দিয়ে পিঠা বানাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। তাল নাই তো কি হয়েছে, কলা দিয়ে বিবিখানা পিঠা বানাবো। তাল দিয়ে বিবিখানা পিঠা তৈরি করা হয়, সেক্ষেত্রেও কলা লাগে, তবে আজ তাল ছাড়াই বিবিখানা পিঠা তৈরি করব। গতকালই ওনাকে বলেছিলাম কয়েকটা দেশি পাকা কলা আনতে,
উনি এনেছিলেন। পিঠা তৈরি করার কথা শুনলে সবাই খুশি হন। ঘরে গুড় নারিকেল আছে, শুধু কলার প্রয়োজন আর তালের প্রয়োজন। তাল তো এখন পাওয়া যাবে না, গ্রামে হলে হয়তোবা হাটে কিংবা মাঠে পাওয়া যেত। এখানে তো ইচ্ছা করলেও বাজারে সব সময় তাল পাওয়া যাবে না। তাই আমি ভাবলাম কলা দিয়েই বিবিখানা পিঠা তৈরি করব। থালা বাসন ধোয়া শেষ, কিন্তু আজকের মতো কাজ শেষ হয় নাই। এখানে 2.5 পট আতপ চাউল নিয়েছি। এগুলি আমাদের জমির ধানের চাউল। আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলি দেখেন, আপনারা অবশ্যই দেখেছেন আমন মৌসুমে অনেকগুলি আতপ চাউল তৈরি করেছিলাম, মেয়েদেরকেও দিয়েছি, আবার ঢাকায় আসার সময় নিয়ে আসছি। যেহেতু বাড়ি থেকে আনা চাউল, তাই ভালোভাবে একটু ধুয়ে নিতে হবে ভাসিয়ে ভাসিয়ে। প্রথমে কষলিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। যদিও চাউলগুলি একেবারেই ফ্রেশ আছে, তারপরেও নিজে হাতে ঝেড়ে নিয়েছিলাম, তাই একটু ভুসি বা কুঁড়াও থাকতে পারে, এজন্য একটু ভাসিয়ে ভাসিয়ে ধুয়ে নিতে হবে। আমি বা আমাদের পরিবারের সবাই আমরা পিঠা খেতে খুব ভালোবাসি, তাই বেশি করে আতপ চাউল নিয়ে আসছি শুধু পিঠা খাওয়ার জন্য। কিন্তু গত 2 মাস যাবৎ তেমনভাবে পিঠা খেতে পারি নাই। আমি কিন্তু সারা বছর বিভিন্ন রকম পিঠা তৈরি করি। আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলি দেখেন, আপনারা অবশ্যই জানেন আমাদের খাদ্যাভ্যাস সম্পর্কে। যদিও একবেলা ভাত খাই, কিন্তু 4 থেকে 6 ঘন্টার মধ্যে যা যা খাবার মন চায় খেতে বা পরিমিতভাবে ওইসব খাবারগুলিও কিন্তু খাই। চাউলগুলো শুধু ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, প্রায় 2-2.5 ঘন্টা হয়েছে। এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আমি চাউলগুলো গুঁড়ো করে নিচ্ছি। এই ব্লেন্ডারে শুকনো চালের গুঁড়ো হয় খুব সুন্দর। তবে আমি চাউলগুলো ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি, এখনও কিন্তু অনেক সুন্দর মতো চাউলের গুঁড়ো হয়ে গেছে এবং অল্প সময়ে হয়ে গেছে। যেহেতু চাউলটা ভিজে একটু নরম হয়েছিল, তাই গুঁড়ো হতে বেশি সময় লাগছে না। সবগুলো চাউলের গুঁড়ো করে নিলাম। এবার কলা পাতাগুলো সাইজ করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 1 চা চামচের কম বেকিং সোডা, যেটা আমরা সব সময় ভিনেগার অথবা লেবুর রসের সাথে মিশিয়ে দ্রবণ তৈরি করে খাই। ওখান থেকে 1 চা চামচের কম বেকিং সোডা দিয়ে দিলাম। এবার দেব খেজুর গুড়। এটা হলো খেজুরের বীজ গুড়। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি গ্রান এবং সুস্বাদু। এবার পাকা কলাগুলি উপর দিয়ে ধুয়ে নিয়েছি, একটা একটা করে দিয়ে দেব। আমরা গুড় চিনি কম খাই, তাই অল্প করে গুড় দিয়েছি। আপনারা যদি এ ধরনের পিঠা তৈরি করতে চান, তাহলে আপনাদের ইচ্ছা মতো আপনারা গুড় দিবেন, যে যেরকম গুড় অথবা চিনি খান। আমি গুড় দিয়ে তৈরি করছি। এই পিঠা কিন্তু চিনি দিয়েও তৈরি করা যায়। দেশি পাকা কলা খুব মিষ্টি, তাই বুঝে শুনে গুড় কম করে দিয়েছি। এই পিঠা আমাদের ফেনী, নোয়াখালী এবং চট্টগ্রামের কিছু অঞ্চলের মানুষের ঐতিহ্যবাহী একটা পিঠা। ছোটবেলা থেকে দেখে আসছি আমার মা এ ধরনের পিঠা তৈরি করতেন, বিশেষ করে শ্রাবণ ভাদ্র মাসে তালের সিজনে। আমাদের অঞ্চলে ছোটবেলা থেকে শুনে আসছি এই পিঠার একটা নাম, সেটা হলো হানকি পিঠা। কিন্তু আমার মেজো ভাই রতনের বউ লিপির মুখে শুনেছি বিবিখানা পিঠা। ঠিক সেম পদ্ধতিতে এই পিঠা চাঁদপুরও তৈরি করা হয়, কিন্তু নামটা খুবই সুন্দর, বিবিখানা পিঠা। যেদিন থেকে লিপির মুখে বিবিখানা পিঠার নাম শুনেছি, সেদিন থেকে আমি এই পিঠাকে আর হানকি পিঠা বলি না, বিবিখানা পিঠাই বলি। আমার কাছে এটাই বেশি ভালো লাগে। এখন দিয়ে দিলাম প্রায় 1.5টা নারিকেল কোরানো। 2টা নারিকেল আরও আগে এনেছিলেন। নারিকেলগুলি কোরানো শেষ হয়ে আসলে শেষের দিকে নারিকেলের খোসা থেকে নারিকেলগুলি উঠে চলে আসছে। তখন আমি ওভাবেই ভেঙে ভেঙে বক্সে ঢুকিয়ে রেখেছি। তখনই এটা চিন্তা করে রেখেছি, কোনো সময় যদি বিবিখানা পিঠা তৈরি করি, ওই পিঠাতে দিয়ে দেব। এই পিঠাতে কিন্তু কোরানো নারিকেলের সাথে কুচানো নারিকেলও দেওয়া হয়। এবার সব মিলিয়ে ভালো করে কষলিয়ে
কলাগুলো চালের গুঁড়োর সাথে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে শুধু 2 কাপ পরিমাণ তালের রস দিলে পিঠাটা একেবারে পরিপূর্ণ হতো, তালের বিবিখানা পিঠা হয়ে যেত। কিন্তু আজ আমি তাল ছাড়াই বিবিখানা পিঠা তৈরি করছি। এটা একটু সাদা টাইপের হবে। আগ থেকে রেডি করে রাখা ওই পাত্রে বিবিখানা পিঠার ব্যাটারটা দিয়ে দেব। এখানে আর কোনো জল দেব না। এবার উপর দিয়ে আরো 2-3 পাট কলা পাতা দিয়ে ঢেকে দেব। তারপরে চুলায় বসিয়ে দেব। আগে আমরা বাড়িতে যখন মাটির চুলায় লাকড়ির আগুনে এই পিঠা তৈরি করতাম, তখন ওই জ্বালানো লাকড়ির কিছু কয়লা উপরে উঠিয়ে দিতাম। ঢাকা দেওয়ার প্রয়োজন ছিল না তখন। নিচ দিয়েও জাল দিতাম অল্প অল্প করে, আর উপর দিয়ে জ্বলন্ত কয়লার আগুন উপরে উঠিয়ে দিতাম। সেক্ষেত্রে কলা পাতা আরো বেশি করে দেওয়া হতো, আরো 3-4টা কলা পাতা দেওয়া হতো উপরে, যেন পিঠাটা বেশি পুড়ে না যায়। তখন উপরে নিচে একভাবে পিঠা সিদ্ধ হয়ে যেত এবং 2 দিকে খুব সুন্দর লাল লাল দাগ পড়ে যেত। তো আজও আমি ওইরকম লাল লাল একটু দাগ করে নেব। এই দেখুন পিঠা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, নিচ দিয়ে নিশ্চয় লাল লাল দাগ হয়ে গেছে। এখন পিঠাটাকে আমি উল্টিয়ে দেব। স্টিলের থালাটা দিয়ে এভাবে করে উল্টিয়ে নিলাম, আবার উপরের সাইডটা নিচে দিয়ে দেব। এই দেখুন খুব সুন্দর মতো উপরের সাইডটা নিচে পড়ে গেল, তবে একটা পাতা পড়েছে। 3টা পাতা দিয়েছিলাম, একটা পাতা পড়েছে আর বাকি 2টা থালায় রয়ে গেছে। যাই হোক, চুলার তাপটা একেবারেই কমিয়ে দিয়েছি। আবারও ঢাকা দিয়ে 6-7 মিনিট চুলার উপর পিঠা রাখবো, তারপরে নামিয়ে নেব। খুব সুন্দর মতো পিঠা হয়ে গেছে, দারুণ ঘ্রাণও বের হয়েছে। একেবারে মনে হচ্ছে যেন কেকের মতোই স্পঞ্জি হয়েছে, উপর দিয়ে দেখতেই বোঝা যাচ্ছে। আবারও পিঠাটা ওভাবেই করে উল্টিয়ে নেব। দেখি ভিতরটা কেমন হয়েছে। হ্যাঁ, খুব সুন্দরভাবে হয়েছে, একটু দাগও লেগেছে। তবে এই দাগ লাগার কারণে পিঠা খেতে খুবই চমৎকার লাগবে, দারুণ ঘ্রাণও লাগবে। দেখতেই খুব ভালো লাগছে। একেবারেই গরম, ধরা যাচ্ছে না। তারপরও গরম গরম কেটে আপনাদেরকে একটু দেখাই ভিতরটা কেমন হয়েছে। দেখা যাক। কলা পাতার শিরার ওই দাগে দাগে কেটে নিলাম। এ দেখুন ভিতরটা কি সুন্দর হয়েছে। এখানে যদি একটু তাল দেওয়া যেত, তাহলে পরিপূর্ণভাবে একটা বিবিখানা পিঠা তৈরি হয়ে যেত। এখনো চমৎকার লাগবে আশা করি। ঘ্রাণটাই তো মিষ্টি মিষ্টি লাগছে। একটু দাগ লাগার কারণে পুরো ঘরটা পিঠার ঘ্রাণে মৌ মৌ করছে, মিষ্টি একটা ঘ্রাণ। এই দেখুন ভিতরটা কত স্পঞ্জি হয়েছে, হাত দিয়ে ধরতে পারছি না, খুব গরম। এখন রাত প্রায় 9টা বেজে গেছে। প্রতিদিন তো আমরা 8টার আগেই রাতের খাবার খেয়ে নেই। আজ একটু দেরি হয়ে গেছে, পিঠা তৈরি করেছি এজন্য। সামান্য একটু পিঠা ওনাকে দিয়েছিলাম মিষ্টি হয়েছে কিনা দেখতে। উনি বলছেন মিষ্টি তো হয়েছে, তবে খুবই চমৎকার হয়েছে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা।